আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের টেস্ট পেপার সলভিং যে প্রোগ্রামটা আছে সেটার খুবই গুরুত্বপূর্ণ লেকচার এবং ১ম লেকচার যেটা গুণগত রসায়ন নিয়ে পড়াশোনা করব। সো টেস্ট পেপার সলভিং এ বেসিক্যালি কি করানো হবে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোর ভিতরে তোমাদের টেস্ট পেপারে আসা আ এই একটা চ্যাপ্টারের কিছু টপ কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করানো হবে। তারপরে আমি তোমাকে এখানে সলভটাও দেখাবো যে তোমার আসলে সলভটা এবং সলভটার বিয়ন্ড ব্যাখ্যা, কি জন্য এই সলভটা এরকম হলো? সে সবকিছু ইনশাআল্লাহ থাকবে এটার ভিতরে। সো আমি তোমাদের সাথে আছি আশিকুল ইসলাম খান ভাইয়া। আর আমি আপাতত পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো চলো তাহলে আমরা শুরু করি। আ তো ১ম এ আমাদেরকে দেখতে হবে যে টেস্ট পেপার সলভিং এর ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড ২৩ এর। আমরা এখানে কিন্তু মেইনলি ফোকাসড হবো বা বেশি চিন্তা করব সবথেকে বেশি কোন ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য? গ, ঘ, বুঝছো? কারণ ক, খ কখনোই আমরা হচ্ছে একেবারে স্পেসিফিক তোমাকে এখানকার যেটা আসছে সেটাই কমন পড়বে এরকম বলে দেওয়া যায় না। তবে হ্যাঁ, অবশ্যই আমরা ক, খর জন্য তোমাকে মাস্ট বি সাজেশন দিয়ে দিব। ধরো এখানে যেমন হুন্ডের নিয়মটা লিখতে বলছে। হুন্ডের নিয়মটা কি ছিল ভাইয়া বলো তো? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, পারা যাবে না? আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, পদের বর্জন নীতি সবগুলোই আমাদের আসলে মনে রাখা লাগে। সো হুন্ডের নিয়মটা ছিল কোন একটা মৌলের অরবিটাল সমূহে ইলেকট্রন গুলো এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে পারে। বাস শেষ। এরপরে দেখো একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের পারমাণবিক বন্ডতে অনেকগুলো রেখার সৃষ্টি হতে পারে কিভাবে? কারণ একটি মাত্র পরমাণুটা ম্যাটার না, আসলে কক্ষপথ থেকে কোন কক্ষপথ থেকে আসবে সেটার উপর নির্ভর করে একাধিক রেখার সৃষ্টি হতে পারে বা ওইটাকে আসলে আমরা বর্ণালী বলি। পরমাণু কয়টা আছে সেটার জন্য আমার বর্ণালী সংখ্যাটা ডিপেন্ডেন্ট হবে এরকমটা কোনো বিষয় না আসলে। ঠিক আছে? মানে ২টি পরমাণু মানে ২টি ইলেকট্রন থাকলে ২টা পরমাণু হবে এরকম কোনো ফ্যাক্ট না। সো এই ২টা জিনিসেরই হচ্ছে এখানে ব্যাখ্যা। তো চলো আমরা তাহলে মেইনলি আমাদের ফোকাসড হই গ এবং ঘ নাম্বারে। আশা করি বুঝাইতে পারছি। চলো গ নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কি বলে? প্রথমে আমাদেরকে একটু এই বিষয়গুলো দেখতে হবে যে এখানে আমাদের উদ্দীপকে আসলে কি জিনিস দেওয়া আছে। অনেকটা আমরা জিনিসটা পারি, অনেকটা পারি না। না পারি, পারি না কোনো ম্যাটার না। ইনশাআল্লাহ তুমি এটা সলভটা করো। তুমি আশা করি ইনশাআল্লাহ পারবা। চলো যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, আচ্ছা আমি একটু দেখে নিই যে সবকিছু ক্লিয়ার দেখা যায় কিনা, হ্যাঁ? তো কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। বলতেছে 25°C তাপমাত্রা, এখানেও 25°, এখানেও 25°। আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করি, হ্যাঁ, 25, 25 ভেরি গুড। এটা হচ্ছে 60 ml, এটা হচ্ছে 40 ml। এখানে 0.4 মোলার আছে, এখানে 0.2 মোলার আছে। ভেরি গুড। এটা AM একটা দ্রবণ আর এটা হচ্ছে XB একটা দ্রবণ। প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র। গ নাম্বারে আমাদেরকে কোয়েশ্চেনটা বলতেছে যে উদ্দীপকের AB2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করো, যেখানে AB2 যৌগের KSP এর মান দেওয়া আছে। সো KSP এর মান দেওয়া থাকলে দ্রাব্যতা নির্ণয় করাটা বোধহয় সবথেকে সহজ একটা কাজ, তাই না বলো? KSP এর মান দেওয়া, আমাকে দ্রাব্যতাটা খালি নির্ণয় করতে হবে। বলতেছে AB2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করো। ভেরি গুড। সো এই দ্রাব্যতা নির্ণয় করবো আমরা কোন ফর্মুলা দিয়ে বলো তো ভাই? ওই যে আমাদের ছিল একটা x⁴ y⁴, যেহেতু আমাদের আদর্শ দ্রাব্যতার মান, দ্রাব্যতার গুণফলের মান দেওয়াই আছে, তাহলে x⁴ y⁴ s⁴x+y, যেখানে AB2 যৌগটার প্রত্যেকটারই দ্রাব্যতা কত? S, প্রত্যেকেরই A এবং B2 প্লাস সবার দ্রাব্যতা হচ্ছে S। এখানে একটা জিনিস একটু তোমাকে আমি লক্ষ্য করাতে চাই, যেহেতু তুমি দেখতেছো AB2 টাইপের যৌগ হইছে, তাই XB, হ্যাঁ, এখানে এদের দুইজনেরই যোজ্যতা হচ্ছে ১। যোজ্যতা ভালো করে একটু বুঝো। যোজ্যতা হলো ১, 1। আচ্ছা আমরা বাংলা ম্যান না হয়ে একটু ইংলিশ ম্যান থাকি। আচ্ছা ১। আবার AM এই যোজ্যতা হচ্ছে আবার ভাই ২। AM এটার যোজ্যতা হচ্ছে ২। আমি তোমাকে একটু যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে ২। কেন বলতেছি এটা? আচ্ছা আমি তোমাকে উদাহরণটা দিই। উদাহরণটা হচ্ছে দেখো ম্যাগনেসিয়াম, হ্যাঁ, অক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড ধরে নাও। এটা যদি রিঅ্যাকশন করে তাহলে কি তৈরি হবে দেখো তো? ম্যাগনেসিয়াম MgCl2 প্লাস Na2S, Na2O, সোডিয়াম অক্সাইড। এমন জিনিসটা তৈরি হবে না? তো যদি এই জিনিসটা তৈরি হয় তাহলে অবশ্যই এটার সামনে আমাদের ২ দেওয়া লাগবে আর বাদবাকি সবকিছু বোধহয় ঠিক আছে। ঘটনাটা এরকমটা না অনেকটা? এক্স্যাক্টলি কিন্তু এরকমটা। সেই জিনিসটা বুঝতে হবে যে দেখো পরে যখন বিক্রিয়া করলাম তখন আসলে AB2 টাইপের যৌগ হয়ে গেছে। বাট এখানে কিন্তু এখানেও AM লেখা আছে, আবার ওখানেও XB লেখা আছে। সো দিস ইজ দ্য মেইন থিং। এটা এরকম হইতে পারে, আমি তোমাকে প্রস্তাবিত দিচ্ছি তোমার মানে কনসেপ্টটা একটু বিল্ড আপ করার জন্য। ওকে? এটা কিন্তু এমন না যে এখানে পটাশিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে, মানে দুইজনের যোজ্যতা ১, তাহলে AB2 টাইপের যৌগই হইতো না। সো এটা আমাদেরকে কিন্তু একটু ভালো করে ট্যাকটিক্যালি বুঝা লাগবে। আশা করি বুঝা গেছে। ওকে, সো চলো তাহলে আমরা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। আমি তোমাকে গ নাম্বার কোয়েশ্চেন এখানে সলভ করে দেখাবো, তারপরে তুমি হচ্ছে যে সলভটাও দেখে ফেলবা। ওকে, সো প্রথমে আমরা যদি গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতে চাই, খুব ইজিলি সলভ করে ফেলা সম্ভব। সেটা হলো যে AB2 যৌগের কেএসপি ইজ ইকুয়ালস টু কত বলছে ভাই বলো তো? আমাদের 1.84 দ্রাব্যতার গুণফল দেওয়া বলা আছে, তাই না? ইন্টু 10⁻⁻⁸
-8 এককটা দেওয়া নাই, নো প্রবলেম। এখন একটা AB2 ধরনের যৌগ আসলে কিভাবে বিয়োজিত হতে পারে? AB2 এটা বিয়োজিত হবে কিভাবে? A2 প্লাস প্লাস 2B মাইনাস, এমন না? 2B মাইনাস এমন টাইপের। সো আমরা জানি এটার দ্রাব্যতাও যদি S হয় তাহলে এটার দ্রাব্যতা আসলে কত হবে ভাই? 2S এমন। এখন আমরা একটা যে জিনিসটা জানি সেটা হচ্ছে এই যে এটার উপরে KSP এর মানটা হয় হচ্ছে এর সহগের উপরে তার সহগ, মানে আমরা বলতে পারি আমাদের x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y, এটা হয় হচ্ছে KSP এর আইডিয়াল মান। এই জিনিসটা কি আমরা সবাই জানি নাকি জানি না বলো তো? আশা করি জানি, ফর্মুলা থেকে ডিরেক্ট। এটা কিরকম ভাবে আসে? এটা যদি যৌগটা আমাদের এমন হইতো, আমি তোমাকে যৌগটাও দেখাই দিই, যদি যৌগটা আমাদের এমন হইতো ax by, তাহলে এটা কিভাবে বিয়োজিত হয়তো বা x a y প্লাস প্লাস y b x মাইনাস, এমন না? এমন টাইপের বিয়োজিত হইতো। তো তখন এখানে হয়তো আসলে x s এটা দ্রাব্যতা হয়তো y s, বুঝছো কিনা? তাহলে এটার KSP এর মানটা হয় হচ্ছে এরকম। এখানে x এর মানটা কত আসলে? 1। এখানে x এর মানটা হচ্ছে আমাদের 1 না? 1 টু দি পাওয়ার 1, তারপরে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 2, s টু দি পাওয়ার 1 প্লাস 2 ইজ ইকুয়ালস টু KSP এর মানটা কত? যেটা বলা আছে আমাদের 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে এখানে আমরা বলতে পারি আসলে 4s কিউব ইজ ইকুয়ালস টু এই ভ্যালুটা 1.84 10 টু দি পাওয়ার মাইনাস 8। একবারে ক্যালকুলেশনটা করে ফেলি। s দ্রাব্যতা যদি নিয়ে আসি তাহলে থাকে হচ্ছে এটা ঘনমূল আর 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 বাই থাকে কত ভাইয়া? 4। এই ক্যালকুলেশন কমপ্লিট করলে হয়ে যাবে না? চলো আমরা কমপ্লিটটা করে দেখি হয় কিনা। আচ্ছা, সো একবার আমরা লিখি 1.84 10 টু দি পাওয়ার মাইনাস 8 বাই হচ্ছে 4, তার উপরে ঘনমূল দিছি। সো এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, এটাকে একটু ঠিক করে লিখি, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এস এর এককটা কি হয় ভাই বলো তো? মোল পার লিটার। এটাই হয়ে গেল আমাদের সেই অ্যান্সার আমাদের শেষ। দ্রাব্যতাটা কত হবে? এস এর মানটাই যেটা সেটাই তার দ্রাব্যতা, সেটাই হচ্ছে এটা। ক্লিয়ার জিনিসটা? বলো বোঝা গেছে কিনা? চলো আমরা যদি এই কোশ্চেনের উত্তরটা তোমাকে একটু দেখাই। দেখো তো, এই যে অন পয়েন্ট এরা হচ্ছে যে জিনিসটা নিয়ে আসছে সেটা হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আমরা বললাম 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সেমই তো কথা, বুঝছো তো? মোল পার লিটার দ্রাব্যতা, এই কাহিনী এখানে আছে। ক্লিয়ার? দেখো যা বলছি এক্স্যাক্টলি তাই তারা করে রাখছে, বুঝছো কিনা জিনিসটা? ওকে, সো চলো তাহলে আমাদের আশা করি ঘ নাম্বারের কোশ্চেন যেহেতু করা শেষ, আমরা ঘ নাম্বারটা একটু যাই, ঘ নাম্বারটাতে একটু বুঝি। ঘ নাম্বারের কোশ্চেনটাই আমাদের বলতেছে যে উদ্দীপকের প্রথম এবং দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে কোনো অধক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই ধরনের যে কোশ্চেনগুলো আছে সেটাতে তোমাকে লঘুকরণ সূত্রটা খাটাতে হবে। আমি বলে দিই কাকে খাটাতে হবে। লঘুকরণ সূত্র আসলে কি? এটা আসলে তেমন কিছুই না। লঘুকরণ সূত্রটা বোঝাচ্ছে যে এখানে তো এর একটা ঘনমাত্রা আছে, কত সেটা বলো তো? 0.4। ওই ঘনমাত্রাটা কি তাদেরকে যোগ করলেও সেম থাকবে? উত্তরটা হচ্ছে না। কেন? কারণ তার মোল বা যেটা মোল সংখ্যা, যেটা তার অ্যাকচুয়াল পরিমাণ সেটা সেম থাকবে, কিন্তু আয়তন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য দুইটাকে যখন যোগ করবো তখন আয়তন কি 100 ml হয়ে যাবে না? আয়তন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য অবশ্যই দেখা যাবে যে সেটার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, মোলারিটি, সেটাও চেঞ্জ হয়ে গেছে। সো ওই সূত্রটা কাটিয়ে আমাকে টোটাল এই দুজনকে মিক্স করার পরে যার যে মোল আর ঘনমাত্রাটা হয় সেটা বের করতে হবে প্রত্যেকের। এখন কথা হচ্ছে এখানে তো 4 জন তৈরি হওয়া সম্ভব। 4 জন কার? স্পেসিফিক এ, স্পেসিফিক বি, স্পেসিফিক এম, স্পেসিফিক এক্স, সবার। আমরা কাদেরটা বের করব? খুব সিম্পল উত্তর হলো, তুমি অধক্ষেপ পড়বে কিনা এটা তুলনা করবা কিসের সাথে? দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলের সাথে। আমরা কি এরকম কিছু কন্ডিশন জানি নাকি জানি না বলো তো? আমরা কি এরকম কিছু কন্ডিশন জানি? চলো আমরা দেখি কন্ডিশনগুলো কি। চলো আমরা দেখি যে কন্ডিশনগুলো কি। আমি বলতে চাচ্ছি যে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, তার মানে কি বলতো? অধক্ষেপ বা পিপিটি বলে দিলাম। আবার কেআইপি ইজ লেস দ্যান কেএসপি, তার মানে কি ভাই বলতো? নো পিপিটি, এমন না? প্রেসিপিটেড না, এমন না বিষয়টা? অবশ্যই এমন। সো এই যে কন্ডিশনগুলোর কথা বললাম এগুলো তো অবশ্যই আমরা জানি, তাই না ভাই? এই কন্ডিশনগুলো আমরা জানি না? অবশ্যই আশা করি আমরা জানি। সো এই কন্ডিশনগুলো আমাদেরকে দেখতে হবে। এখন আমাদেরকে কেএসপি কার দেওয়া আছে? শুধুমাত্র AB2 যৌগটার দেওয়া আছে। শুধুমাত্র কার দেওয়া আছে? AB2 যৌগটার দেওয়া আছে। তাহলে আমরা যারটা তুলনা করব বা যারটা বের করব সেটা কে আসলে? AB2 খালি, আর কেউ না তো।
আমাদেরকে তো ওই এম বা এক্স এর তো বের করার কোনো প্রয়োজন নেই। কেন নাই? কারণ ওটা তো লাগবে না। দেখো তো লাগবে কি ওটা? লাগবে না তো। সো চলো তাহলে আমরা বের করে ফেলি। যদি আমরা দেখতে চাই এখন ঘ নাম্বার প্রশ্নটার উত্তর, ঘ ঘ নাম্বার হচ্ছে এ প্লাস বি, প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র, এ প্লাস বি না, প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র মিক্স করলে কি তৈরি হবে বলো তো ভাইয়া? অবশ্যই যে দ্রবণটা তৈরি হবে সে দ্রবণটা আসলে এরকম না, এ এম প্লাস এক্স বি ইজ ইকুয়ালস টু, যেটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে এবি টু প্লাস এক্স টু এম, এমন অবভিয়াসলি। অ্যান্ড এটার সামনে বসে যাবে হচ্ছে 2। তাহলে দেখো মিলে যায় যৌগটা। ওকে, সো আমাকে এটা নিয়ে তুলনা করার কোনো প্রয়োজনই নেই। কাকে নিয়ে? এই যে এক্স টু এম কে নিয়ে। ওর তো আমার দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল দেওয়াও নাই, সো এটা আমাদের দরকারও নাই। এখন আমরা জানি আমাদের দরকার হচ্ছে এবি টু। এখন আমরা আসলে এ প্লাসের ঘনমাত্রাটা বের করব। এটা কত হবে ভাই বলো তো? 2 প্লাস না? আচ্ছা, এবি টু যৌগটাকে আজকে আমরা তোমাদের জন্য অলরেডি করে দেখাইছিলাম, তারপর আবার দেখাই যেটা বিয়োজিত হবে কিভাবে। এ টু প্লাস প্লাস টু বি মাইনাস, এমন এমন আকারে। এখন এ টু প্লাসের ঘনমাত্রা আমরা লিখি যে মিক্স করার পর এ টু প্লাস এর ঘনমাত্রা, মিক্স করার পরে এ টু প্লাসের ঘনমাত্রা প্রথমে আমরা বের করব। ওকে, মিক্স করার পরে এ টু প্লাসের ঘনমাত্রাটা কত হবে? এ টু প্লাসের যেটা ফাইনাল ঘনমাত্রা সেটাকে আমরা ধরে নিচ্ছি ভা এস টু ভি টু ইজ ইকুয়ালস টু এস ওয়ান ভি ওয়ান। এখন আমি তোমাকে এখন এস ওয়ান ভি ওয়ান আকারে বলি। এস ওয়ানটা কত বলো তো? ডিরেক্ট বলা আছে না আমার, 0.4 মোলার। ভি ওয়ানটা কত ভাই বলো তো? যত তার ঘনমাত্রা মানে মোলারিটি মানে সরি কি আয়তন 60 ml। এরপরে দেখো এস ওয়ানটা, এস টুটা কি? এস টুটাই আমরা বের করবো যে তার পরিবর্তিত ঘনমাত্রাটা কত। আর ভি টুটা কত হবে বলো তো? টোটাল আয়তনটা কি 60 + 40 হয়ে যাবে না? যোগ হয়ে যাবে না? যোগ হয়ে যাবে। সো তাহলে এখান থেকে যদি আমরা এস টুটা বের করি, এস টুটাই হচ্ছে আমার এ টু এর আসল ঘনমাত্রা। এ টু প্লাসের মেইন যে ঘনমাত্রা সেটা হচ্ছে আসলে এস টু। এটা আসলে কত ভাইয়া? এটাকে বলতে পারি আমরা এস ওয়ান ভি ওয়ান। চলো আমরা ডিরেক্ট গুণ করে ফেলি। এস ওয়ান ভি ওয়ান মানে কত? 0.4 × 60/100 ইজ ইকুয়ালস টু থাকে কত তাহলে? দেখো তো, এটা থাকে হচ্ছে 24 মানে 0.24। 24 না? 0.24, ঠিক আছে। ওকে, 0.24 এটা কি? মোলার। বুঝছো জিনিসটা? ওকে, ঠিক একই রকমই দেখো এটার ঘনমাত্রা কিন্তু কমে গেছে। হ্যাঁ, আগে ছিল হচ্ছে 0.4, অবশ্যই বেশি, এখন আছে 0.24, অবশ্যই কমে গেছে। এরপরে যদি আমি সেম টু সেম এটারই ঘনমাত্রা আবার আরেকটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলতে পারি, যে জিনিসটা বলতে পারি সেটা হলো বি টু মাইনাস এর ঘনমাত্রা। ওটা কত হবে বলো? সেম টু সেম আমরা এটাকে S3V3 বলি, এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া S4V4 ধরে নাও। সো তাহলে আমাদের আসলে S3 সেটা ছিল এখানে কত চলো তো দেখি। এটা ছিল হচ্ছে আসলে 0.2 মোলার আর 40 ml ছিল। সো আমরা বলতে পারি 0.2 মোলার, V3 ছিল আমাদের 40 ml। এখন V4 আমাদের এগেন হয়ে যায় হচ্ছে আসলে কত? 40 + 60, যেহেতু আমরা দুইজনকে যোগ করেছি, ইকুয়ালস টু 100 ml। আর আমাদের যেটা S4 সেটাই আমরা আসলে বের করব। সো আমরা S4 বলতে পারি, এটাই হচ্ছে আমাদের B2 মাইনাস এর টোটাল ঘনমাত্রা। ঠিক আছে, B2 মাইনাস না, ঠিক B মাইনাস আয়নের টোটাল ঘনমাত্রা। এটা কিন্তু দ্বিগুণ আকারে হয়। দেখো এখানে যে একটা জিনিস বুঝো, এটা কিন্তু দ্বিগুণ আকারে হয়। এই টোটাল ঘনমাত্রাটাই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এটা কিন্তু এমন না যেটা শুধু বি মাইনাসের পাইলাম, এটা টোটাল বি টু মাইনাসের। এটা এই সমীকরণ থেকে যদি বিয়োজিত হয় তাহলে এটা দ্বিগুণ হারে যাবে, বাট অলরেডি কিন্তু এটা বিয়োজিত আকারে আছে, তাই এই বি মাইনাসের ঘনমাত্রাটাই হচ্ছে কিন্তু টু বি মাইনাসের ঘনমাত্রা। ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। আমি বিশেষ করে এই জিনিসটা প্যাচ লাগাই ফেলতাম। আমি এখানে যেটা বি মাইনাস পাইতাম ওটাকে 2 দ্বারা গুণ করতাম, বাট বিষয়টা হচ্ছে একটু মানে তুমি সোজাভাবে চিন্তা করছো, বাট ঘটনাটা উল্টা ক্রমে ঘটছে। ঘটনাটা এমন ঘটতেছে যে তুমি যেটা অলরেডি বের করতেছো সেটা কিন্তু অলরেডি হওয়ার পরে হচ্ছে এরকম ভাবে হয়।
বুঝছো জিনিসটা? এটা কিন্তু আগে হয় না, এটা পরে বিয়োজিত হবে। পরে যখন বিয়োজিত হবে তখন এটার যতটুকু করে বিয়োজিত হয় তার দ্বিগুণ আকারে এটা বিয়োজিত হবে, এটা বুঝাচ্ছে। এটা যদি এস হয় এটা 2s হবে, বাট এটা অলরেডি হয়ে আছে। এটা অলরেডি তুমি যখন যোগটা তৈরি করলে তখনই হয়ে গেছে। তার মানে 2b মাইনাসের ঘনমাত্রাই কিন্তু এটা। এটা আসলে কত হচ্ছে? তাহলে আমরা যদি বের করি তাহলে পাবো হচ্ছে 40 ইন্টু 0.2 বাই হচ্ছে 100, হুইচ ইজ অ্যাকচুয়ালি আমাদের যদি চিন্তা করি তাহলে 8 মানে 0.08 মোলার। এমন তাহলে এখন চলে আসো, তাহলে আমরা বলতে পারি কেআইপি কার কোন যৌগটার এবি টু যৌগটা যদি আমরা কেআইপি বের করি তাহলে আমরা বলবো এখানে যেহেতু আদর্শ কেএসপি হলে সেটা আদর্শ এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়, বাট যেহেতু কেআইপি এটা কিন্তু ডিরেক্ট তাদের যে আয়নগুলাই আয়নের যথাযথ ঘাত সহ গুণফল, আর কিচ্ছু না, যথাযথ ঘাত সহ গুণফল। এখানে ঘাতটা ম্যাটার করে, সহগটা না। তাহলে এটা হবে হচ্ছে জাস্ট এরকম A2 প্লাস, এর উপরে তো কোনো ঘাত নাই, কারণ এর উপরে কি কোন এর সামনে কি কোনো পাওয়ার ছিল বলো তো? কোনো পাওয়ার ছিল না, মানে 1 ছিল, 1টা পাওয়ার আকারে থাকলো, 1টা আমরা পাওয়ার আকারে রাখছি, ইনটু ইনটু আসলে বি মাইনাস তার উপরে কত হবে বলো তো? 2 হয়ে যাবে। এই বি মাইনাসটা দিতে পারো, অথবা 2 মানে 2b মাইনাস দিতে পারো। কেউ বি মাইনাস দেয়, কেউ এখানে 2b মাইনাস দেয়, হোয়াট এভার সে যেটাই দিক না কেন এটা আসলে ভুল না, বরঞ্চ 2b মাইনাসটা না দেওয়া বেটার। তুমি যাই দাও না কেন আলটিমেটলি বি এর ঘনমাত্রা 0.080 হবে, এটা 2 দ্বারা গুণ হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো যদি তাই হয় তাহলে এবার চলে আসো, যদি আমরা এই কাজটা করি, এখানে আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ভাইয়া এটা এ টু প্লাসের ঘনমাত্রাটা কত ছিল? 0.24 মোলার। 0.24 ইন্টু 0.08 তার উপরে কত? হোল স্কোয়ার। এই যদি হয় ক্যালকুলেশন তাহলে চলে আসবে আমাদের 0.24 ইন্টু 0.08 তার উপরে হোল স্কোয়ার। আসতেছে হচ্ছে এই ক্যালকুলেশন করলে 1.536 ইন্টু 10 টু দি পাওয়ার -3 যদি একক দিতে চাও নো প্রবলেম। এককটা কি হবে বলো তো? যেহেতু এস টু দি পাওয়ার, এস এর এককের উপরে জাস্ট কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে। এস এর এককের উপরে কিউব হয়ে গেলে সেই এককটা হয় হচ্ছে মোল কিউব লিটার ইনভার্স 3। এমন ক্লিয়ার? তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের কেএসপির মানটা কত ছিল? কেএসপির মানটা ছিল মেলা কম, 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার -8, 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার -8। তো এখন যদি আমরা কন্ডিশনটা লিখি যে আমাদের শর্তটা কি হইলো আসলে, কেআইপি অবভিয়াসলি মেলা মেলা বড় কার থেকে? কেএসপির থেকে, তার মানে অধক্ষেপ পড়বে। এই তো শেষ। যে মেন জায়গায় প্যাচ লাগাই ফেলতে, ওটা বোঝা গেছে কিনা আমি আবারও বলতেছি, শোনো। বিষয়টা হচ্ছে যে তুমি যখন যৌগটা মানে দুজনকে যুক্ত করলা তখনই এই জিনিসটা অলরেডি ফর্মড, এটা ফর্ম হয়ে গেছে। বি এর ঘনমাত্রা কত এটা ঠিক হয়ে গেছে অলরেডি, ওকে। এরপরে যখন যৌগটা আসলে বিয়োজিত হয় তখন এই আকারে বিয়োজিত হয়। এই যে এখানে যতটুকু পরিমাণে আছে সেখান থেকে এ যতটুকু বা A2 প্লাস আয়ন যতটুকু হবে B2 মাইনাস আয়ন তার দ্বিগুণ আকারে হবে। ঠিক আছে না জিনিসটা? ওকে। এখন একটা জিনিস মেইনলি সিম্পল এটা মনে রাখার ক্ষেত্রে একটা টেকনিক খাটাইতে পারো, সেটা হচ্ছে যে ভাইয়া যখন তুমি একটা যৌগ সেপারেট তৈরি করতেছো তখন ওখানে আয়নিক গুণফল না, তখন ওখানে দ্রাব্যতার গুণফলটা খাটে। ওই যে আদর্শ যেটা মান এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা খাটে। বাট যখন তুমি আসলে দুইটা যৌগকে মিক্স করতেছো তখন আসলে ওখানে দ্রাব্যতার আদর্শ গুণফলের মানটা আর খাটে না, তখন চলে আসে দুইজনকে মিক্স করার পরে পরবর্তী তাদের আয়তনের পরিমাণটা কত হবে সেটা, এবং ওই আয়তনের ভিতরে তাদের অধক্ষেপ পড়বে কিনা সেটা। তো তখন চলে আসবে হচ্ছে সহগ টহগ সিম্পলি বাদ, সহগটা শুধু তার ঘাত হিসেবে কাজ করবে এবং তখন আয়নিক গুণফলটা কাজ করবে যেরকমটা এখানে কাজ করছে, তার মানে অধক্ষেপ হবে বা অধক্ষেপ পড়বে, যাই বলো না কেন। আমরা উত্তর পেলাম এরকম। চলো আমরা এটার উত্তরটা দেখাই তোমাদেরকে। চলো এখানে কি দেখাচ্ছে যে টোটাল আয়তনটা আসতেছে আসলে কত? 100 ml। ওকে, ভেরি গুড। এই যে দেখো 0.08 পেয়ে যাচ্ছে কার? বি এর ঘনমাত্রা, আর 0.24 পেয়ে যাচ্ছে হচ্ছে A2 প্লাসের ঘনমাত্রা। এবার তার যখন আয়তনটা তুলনা করতেছে 1.536 ইনটু 10 টু দি পাওয়ার, দেখছো এটা কি 2 দ্বারা গুণ করছে? করছে রে? করে নাই। করছে? করে নাই, করবেও না। বুঝছো জিনিসটা? এবং এই যে দেখো নাও 1.8 কি হয়েছে বলো তো? দেখো তো 1.84 ইনটু 10 টু দি পাওয়ার -8 এটা ছিল তার কেএসপি এর মান, বাট কেআইপি এর মানটা আমরা কত পাচ্ছি? 1.536 ইনটু 10 টু দি পাওয়ার -3। সো অবভিয়াসলি বলতে পারছি কেআইপিটা অনেক অনেক বড় কার তুলনায়? কেএসপি এর তুলনায়। দ্যাটস ওয়াই এই যোগে অধক্ষেপ পড়বে, এই যে কথাটা লেখা আছে। জিনিসটা কি ক্লিয়ার? এবার কি বুঝতে পারছি?
শেষ। সো আমরা তোমাদেরকে কোয়েশ্চেন অবশ্যই আগে সলভ করাবো, তারপরে হচ্ছে উত্তরটা থেকেও তোমাদের সাথে ভিজুয়ালিটির জন্য মিলাই দেবো, দেখো এরকম ভাবে উত্তর করা হয়েছে। দেখো এখানে এক্সট্রা আর অন্য কোনো কথা লিখছে? আমি যে বিক্রিয়াটা লিখছিলাম শুরুর দিকে, এই বিক্রিয়াটা একটু টেকনিক্যালি বুঝে লেখা ছাড়া আর এক্সট্রা কোনো রিয়েলি তোমার মনে হয় যে আর এক্সট্রা কোনো বড় সড়ো ইফোর্ট ছিল এখানে? উত্তরটা হচ্ছে না, এটা খুব ইজিলি সলভ করে ফেলা যায়। ক্লিয়ার? সো চলো তাহলে আমরা হচ্ছে পরের কোয়েশ্চেনটার দিকে যাই। আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছো। নেক্সট যে কোয়েশ্চেনটা বলতে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 23-এর কোয়েশ্চেন, এখান থেকে আসা কোয়েশ্চেন। তো ভাইয়া দেখো তো পরের যে কোয়েশ্চেনটা বলে সেটা আমাদের রাজশাহী বোর্ড 23-এর একটা কোয়েশ্চেন। এখানে আমরা চলো ডিরেক্ট গ ঘতে চলে যাই। আসলে আমরা মানে মোটামুটিভাবে কমন জিনিসগুলাকে একটু দ্রুত করি, তাহলে আশা করি তোমরাও ক্লাসটা মনোযোগ দিয়ে কমপ্লিট করতে পারবা। দেখো আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা বলে বোর তত্ত্ব অনুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করো। এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে এ সিরিজ। এ সিরিজ দিয়ে একটা কমন জিনিস কি বোঝানো হচ্ছে বলো তো? এটা 7 নাম্বার লাইন থেকেও 1 নাম্বারে আসতেছে, 6 থেকেও একে 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 যেখান থেকে হোক একে আসতেছে। বি সিরিজ যেটা সেটা দেখো, এটা হচ্ছে এক বাদ 3 থেকে একে 4 থেকে 2 মানে সরি 3 থেকে 2 এ 4 থেকে 2 এ যেখান থেকেই হোক না কেন 2 এ আসতেছে, যেটা হচ্ছে বামার সিরিজ। আসলে এটা লাইম্যান সিরিজ, এটা বামার সিরিজ, এবং এটা কি বোঝাচ্ছে? প্যাস্টেন সিরিজ। এমন বোঝাচ্ছে না জিনিসটা, জাস্ট এতটুকুই কথা। এখন বলতেছে বোর তত্ত্ব অনুসারে উদ্দীপকের সিরিজ সমূহের উৎপত্তির ব্যাখ্যা করো। এই উৎপত্তির ব্যাখ্যাটা তুমি ব্যাখ্যামূলক কোশ্চেনের উত্তর দিবা, বাট অবশ্যই এখানে কিছু পয়েন্ট টয়েন্ট থেকে শুরু করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনও তোমাকে কি করতে হবে? ইনক্লুড করতে হবে। ব্যাখ্যামূলক জিনিসটা তোমার কি থাকবে বলো তো? ব্যাখ্যামূলক জিনিসটা হচ্ছে যখন কোনো মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে বেসিক্যালি একটা ইলেকট্রন কি করে, নিম্নগমন করে, বা উচ্চ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসে। ধরো আমরা যদি বলি ডিরেক্ট গ নাম্বার কোশ্চেনের উত্তরে, যে উচ্চ শক্তি স্তরে আমাদের কি শক্তির মানটা? উচ্চ শক্তি স্তরে হচ্ছে E2, নিম্ন শক্তি স্তরে কেমন? সেটা অবশ্যই কম শক্তি লাগবে, এবং সেটা হচ্ছে আমাদের ইয়ন। আমি বেসিকটা লিখে দিচ্ছি, থিওরিটা আমি বলে দিচ্ছি, বাকিটা তোমাকে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? সো তাহলে আমরা জানি ডেল অফ E ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি E2 মাইনাস E1 হুইচ ইজ অ্যাকচুয়ালি H নিউ হুইচ ইজ অ্যাকচুয়ালি HC বাই ল্যামডা। এই জিনিসটা আমরা জানি কি জানি না বলো তো? সো তুমি দেখো একটা শক্তি পার্থক্য বা একটা ডেল এর মানের জন্য তুমি আসলে একটা ল্যামডার ভ্যালু পাচ্ছ। এই ল্যামডার মানটার কারণেই একটা কি হয় আসলে বর্ণালী উৎপন্ন হয়। এমন জিনিসটাই বলতেছে না বর্ণালী সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করো, এইটাই তো কথা, তাই কি না? এই জিনিসটাই খালি তোমাকে ব্যাখ্যা করতে বলছে, আর কিচ্ছু না। এখন এ সিরিজ যেটা, সেই সিরিজটা কি? 1 নাম্বার কক্ষপথে আসতেছে বা লাইম্যান সিরিজের বর্ণালী। বি সিরিজ যেটা সেটা হচ্ছে বামা সিরিজের বর্ণালী, সেটা হয়তো বা আমরা দেখতে পাবো, হয়তো বা না, ইনশাল্লাহ দেখতে পাবো। আর যেটা সি সিরিজ সেটা হচ্ছে প্যাস্টেন সিরিজের বর্ণালী। এরকম ভাবে যদি 4 নাম্বারে আসতো কি হইতো? সেটা ব্র্যাকেট সিরিজ, তারপরেরটা ফুন বা ফান্ড, তারপরেরটা হামফ্রিস। এই তো দেখাও তোমার মানে চলো আমি তোমাকে এটা জিনিসটা দেখাই দিই। জিনিসটা হচ্ছে এইরকম, বোর তত্ত্ব অনুযায়ী বর্ণালী সৃষ্টির ক্ষেত্রে দেখো কি বলে, বর্ণালী সৃষ্টির ক্ষেত্রে কোনো ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ধাপান্বিত হয়, তখন এই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণে আলোক শক্তি কি হয়? শোষিত হয়। যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শোষিত হয়, উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে সেটা কি হয়? আসলে বিকিরিত হয়। এক্ষেত্রে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরের ফলে আলোক শক্তি কি ঘটে? বিকিরণ ঘটে, আলোক শক্তি সে ছেড়ে দেয়। ওকে, এই উদ্দীপকের বিকিরণ বর্ণালী হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন গ্যাসের মধ্যে উচ্চ শক্তির বিদ্যুৎ চালনা করলে হাইড্রোজেন অণু প্রথমে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, পরবর্তীতে অসংখ্য পরমাণুর ইলেকট্রনগুলো উচ্চ থেকে বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চ শক্তি স্তর যেমন N2 N3 N4 ইত্যাদিতে লাফিয়ে চলে, এবং পরবর্তীতে যখন এটাকে ছেড়ে দেওয়া হয় মানে শক্তি বিকিরণ করার জন্য, শক্তি প্রবাহ যখন বাহ্যিক শক্তির প্রবাহ যখন থামিয়ে দেওয়া হয়, ইলেকট্রনগুলো বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে আলোক শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে এসে স্থায়িত্ব লাভ করে বা স্টেবিলিটি লাভ করে, বা ওই তো আমাদের কি স্থিতিশীলতা অর্জন করে। ওকে, পাওয়া যায় তখন তাদেরকে লাইম্যান সিরিজের, যখন 1 নাম্বার শক্তি স্তরে বিকিরণ করে আসবে, যেখানেই থাকুক 1 নাম্বারে যদি আসে। এখন তোমার ধরো কিছুটা শক্তির উৎস তোমার কাছে আছে অলরেডি, ও 1 নাম্বারে আসতে পারছে না, 2 নাম্বারে আসতেছে, তাহলে সেটা বামার হবে। তারপরে যদি 3 নাম্বারে এসে ঠেকে তাহলে সেটা কি হবে? প্যাস্টেন হবে। এই জিনিসটাই বলা হচ্ছে, বুঝছো না জিনিসটা? লাফিয়ে চলার জন্য প্রদত্ত বর্ণালী সৃষ্টি হয়, বাস শেষ, ডান। একটা বর্ণনামূলক কোশ্চেন। আমি তোমাকে যে ইকুয়েশনটা দেখাইলাম ওই ইকুয়েশনটা হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, ওটা সহ ইনক্লুড করে দিলে তুমি এখানে 3 মার্ক পাইতে বাধ্য, কোনো সমস্যা নাই। এরপরে দেখো কি বলতেছে আমাদের কোশ্চেনটা, ঘ নাম্বারে বলতেছে উদ্দীপকের বি সিরিজের সবগুলো রেখায় দৃশ্যমান হবে কিনা সেটা ব্যাখ্যা করতে। বি সিরিজের সবগুলো রেখা দৃশ্যমান হবে কিনা, উত্তরটা হচ্ছে হবে। আমি ব্যাখ্যা করার আগেই বলে দিতে পারি হচ্ছে হবে। কেন বলো তো? কারণ বি সিরিজটা হচ্ছে বামার সিরিজ, এবং বামার সিরিজটা কি আমাদের দৃশ্যমান না? দৃশ্যমান কি দৃশ্যমান না? অবশ্যই দৃশ্যমান। দ্যাটস ওয়াই সবগুলাই মানে দৃশ্যমান হবে। এখন আমরা সেটাকে দেখাবো কিভাবে? আমরা জানি দৃশ্যমান অঞ্চলটা আসলে কত, লিখে দিবা প্রথমে। দৃশ্যমান রেখার দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান যেটা অঞ্চল সেটা কত ভাই বলো তো? 380 থেকে 780 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্য ভিতরে থাকলে সেটাই দৃশ্যমান হবে। এখন আমি যদি প্রথম রেখাটার ক্ষেত্রে যাই, প্রথম ক্ষেত্রে 3 থেকে 2 আসছে,
তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ। আমি একবারে করতেছি, হ্যাঁ, একেবারে প্রথম লাইনে, প্রথম লাইন, প্রত্যেকটা লাইন কিন্তু করতে হবে তোমাকে। কয়টা লাইন করতে হবে দেখো, 1 2 3 4 5, 5টা লাইনই করতে হবে। আমি তোমাকে দুইটা করে দেখাই, তাহলে বুঝতে পারবা। এক দুইটা করবো, পরে ভিতরে মানে সব শেষেরটা করতেছি। দেখো নিউ বার সমান কি লিখতে পারো, আর এইচ রিড বার কনস্ট্যান্ট 1 বাই, অবশ্যই n1 মানে কি, যেখানে আসলো -1/n2, যেখান থেকে আসলো। সো আমরা বলতে পারি আর এইচ মানে 109,678 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, তারপরে এটা কত, 1/4 মাইনাস 1 বাই কত ভাইয়া 9, এরকম কিনা জিনিসটা, এরকম। আর এইচ এর ভ্যালুটা আমি বসাই দিছি, আর এইচ সমান এখানে আমি লিখে দিই 109,678 সেন্টিমিটার ইনভার্স। এমন এন অনটা কি, যেখানে আসলো এটা 2, এটা সবগুলোর জন্যই 2, কারণ 2 নাম্বার কক্ষপথেই তো আসছে। এন টুটা কি, কোথা থেকে আসছে, 3 থেকে আসছে। সো বুঝছি আশা করি। ওকে, এরপরে যদি আমি এই ক্যালকুলেশনটা করি, তাহলে যেটা থাকে, আমি এটা ডিরেক্ট ল্যামডার ভ্যালুটা করতেছি, মানে এখানে যে ক্যালকুলেশন করে থাকবে সেটাকে আমি একবারে উল্টায় নিচ্ছি। বুঝছো কি জিনিসটা, একবারে উল্টায় নিচ্ছি। যদি উল্টায় নেই, আমাদের থাকে 109,678, হ্যাঁ, তারপরে থাকবে হচ্ছে ভাইয়া 4 ইনভার্স, তারপরে থাকবে হচ্ছে মাইনাস কত, 9 ইনভার্স। ওকে, সো বেসিক্যালি 109,678, হ্যাঁ এটা থাকে। এটাকেও আমি হচ্ছে যে ইনভার্স করে দিই, তাহলে এটার অ্যান্সার থাকে হচ্ছে, একবারে যদি করি 65 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার, কারণ আমরা রিডবার কনস্ট্যান্টটাকে সেন্টিমিটারে নিয়েছিলাম। এটাকে যদি ন্যানোমিটারে করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা লাগবে, ন্যানোমিটারে করতে গেলে কি লাগবে বলো তো, 64 আসছে না, 65 পয়েন্ট, আচ্ছা একবারে কি লিখছি রে ভাই, 65.64 10⁻⁻6 সেন্টিমিটার। তাহলে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, এখানে লিখে দিই তোমাদেরকে, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁻9 মিটার। তার মানে আমরা বলতে পারি কত বলো তো, 10⁻⁻7 সেন্টিমিটার এমন, বা 1 সেন্টিমিটার সমান 10⁻7 ন্যানোমিটার এমন। 10⁻7 দ্বারা গুণ করবো, তাহলে এটা কত আসবে, 656.4 ন্যানোমিটার এমন আসবে। এটা আমাদের যেটা 3 নাম্বার থেকেই 2 নাম্বারে আসছে, সেটাকে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলো তো আমরা দেখি এটা কত নাম্বার, 7 নাম্বার থেকে আসছিল না, 7 নাম্বার থেকে 2 এ মধ্যেকার গুলো কিন্তু তোমাকে করতে হবে, আমি আর করে দেখাচ্ছি না। তার মানে এটা কি হবে বলো তো, এটা ভিজিবল হবে কি হবে না, এটা কি এই রেঞ্জের ভিতরে না, অবশ্যই, তার মানে ভিজিবল হবে। তাহলে এবার এটা আসলে হচ্ছে n1 2, n2টা কত ভাইয়া 3। এবার চলো আরেকটা করে দেখাই, n1টা হচ্ছে 2 হবে, n2টা কত হবে আমাদের 7। যদি তাই হয়, তাহলে 1/λ ইজ ইকুয়ালস টু 109, একবারে করতেছি, হ্যাঁ, 678 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। যদি এমন হয়, এখানে n1 আর n2 এর মানটা তো আমি বলে দিয়েছি তোমাকে, তুমি কিন্তু এটা এরকম ভাবে বলবো না, অবশ্যই এদিকে দেখাই দিবা এরকম করে, যেরকমটা দেখাইছি। তো আমি এখানে ল্যামডার মানটা কত পাবো, আমি একবারে করে নিই, হ্যাঁ। তাহলে এখানে পাবো হচ্ছে 4 ইনভার্স, এখানে পাবো হচ্ছে ভাইয়া 7 স্কোয়ার, মানে হচ্ছে 49 ইনভার্স। সো এই ক্যালকুলেশন থাকে হচ্ছে এরকম। এটাকে যদি আমরা ইনভার্স করে দিই, অ্যান্সারটাকে আমরা করে ফেলবো হচ্ছে ভাইয়া ইনভার্স, অ্যান্সার ইনভার্স করলে থাকে হচ্ছে এইটা, হ্যাঁ, এটা থাকে হচ্ছে আমাদের 39.7 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে করি, তাহলে কত হবে দেখো তো ভাইয়া, 397.1 ন্যানোমিটার। 10⁻7 দ্বারা গুণ, 10⁻7 দ্বারা গুণ করে দাও, এটাই থাকবে। সো দেখো এটাও কি আমার 380-র ভিতরেই না, এই রেঞ্জের মধ্যেই না, মধ্যেই, তার মানে এটাও কি হবে, দৃশ্যমান হবে। দেখো এই মানটা কি হচ্ছে আসলে, কমছে না ভাইয়া, এটা 656 ছিল, এটা কত হয়েছে, 397 হয়েছে। তার মানে এই যে মধ্যের যে কয়টা, ধরো হচ্ছে 4 থেকে 2 আসলো, 5 থেকে 2 আসলো, 6 থেকে 2 আসলো, এগুলা সবগুলাই কি এই রেঞ্জের ভিতরেই হবে না, অবশ্যই হবে। কোন রেঞ্জের ভিতরে, এই যে এটা থেকে এটার ভিতরে হবে, একেবারে স্পেসিফিক্যালি যদি বলে দিই, এটা থেকে এটার ভিতরেই হবে, হইতেই হবে। তাহলে যদি হয়েই যায়, তাহলে তো বুঝতেছই অবশ্যই দৃশ্যমান হবে। আমি তোমাকে একেবারে ফার্স্টটা, মানে এই যে টপেরটা এবং এই যে বটমেরটা, দুইটাই একেবারে দেখাই দিলাম যে দুইটাই দৃশ্যমান হচ্ছে, তাহলে অবশ্যই মধ্যেরগুলো দৃশ্যমান হতে বাধ্য। বাট তোমাকে পরীক্ষার খাতায় ঠিকই প্রত্যেকটাই উল্লেখ করে দেখাতে হবে। প্রথমটা একটু ব্রডলি দেখায়, পরেরগুলা অল্প করে হচ্ছে মানে অল্প বর্ণনামূলক দেখাই দিলেই হবে। প্রথমটার ক্ষেত্রে একটু ব্যাখ্যা লেখার পরে দেখো তো সঠিক উত্তরটা তোমার সাথে মিলে কিনা। এই যে উত্তরটা করা আছে ভাই, দেখছো, বললাম না ভাই, সবগুলাই দেখাতে হবে। দেখো প্রথম রেখার জন্য ল্যামডার মানটা কত পাইছে, 656 দৃশ্যমান, অবশ্যই। দ্বিতীয়র জন্য চলো সব শেষেরটা দেখাই দিই, 397 ল্যামডা 7 থেকে, এই যে এখানে দেখো আলাদা করে দেখানো হয়েছে না, 2 থেকে 7, মানে 7 থেকে যে 2 আসছে সেখানে কত পাইছে, 397। ক্লিয়ার হয়েছে জিনিসটা, বুঝতে পারা গেছে কিনা বলো। ওকে, এই হচ্ছে এখানকার কেচ্ছা কাহিনী, বাস শেষ। ওকে, চলো পরের কোয়েশ্চেনটার দিকে যাই। আচ্ছা,
যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ভালো করে লক্ষ্য রাখো। রাজশাহী বোর্ড 23 ডাবল একটা কোয়েশ্চেন আসছিল, কোয়েশ্চেনটা রিপিটেড হয়েছে ভাই। রিপিটেড বলতে দ্রাব্যতা অংশ থেকে একটা, বর্ণালী অংশ থেকে একটা, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। গুরুত্বের উপরেও যদি কিছু দাও তাহলে এই স্টারটা দিতে পারো। এই টাইপের কোয়েশ্চেন অ্যাডমিশনেও আসে। ওকে, আচ্ছা চলো এটা একটু ধরে ধরে ব্যাখ্যা করি। এখানে বলতেছে গ নাম্বার কোয়েশ্চেনে, চলো 25°C তাপমাত্রা এবং 50°C তাপমাত্রায় AB3 নামক একটা যৌগ, এই যৌগের দ্রাব্যতা যথাক্রমে 40 এবং 60, মানে 25-এ হচ্ছে 40, 50-এ হচ্ছে 60। আমি তোমাকে দ্রাব্যতা সম্পর্কে একটা খুব সিম্পল ধারণা দিই, বুঝো। 25°C তাপমাত্রায় যখন হচ্ছে 40, 50°C তাপমাত্রায় হচ্ছে কত, 60। 25°C তাপমাত্রায় তুমি ধরে নাও 100 গ্রামের একটা সম্পৃক্ত দ্রবণ বানায় ফেললা। 100 গ্রামের 100 গ্রাম পানিতে, 100 গ্রাম পানিতে কতটুকু থাকবে, 40 গ্রাম থাকবে, মানে ইন টোটালে কতটুকু হলো, 140 গ্রাম হলো দ্রবণটার ওজন বা ভর আর কি যাকে বলে। বুঝতেছো তো, পানি কতটুকু ছিল, 100 গ্রাম। এই দ্রবণটাকে যদি তুমি 50°C নিয়ে যাও, তাহলে ওই 100 গ্রাম পানি এখন 40 গ্রাম না, কতটুকুকে ধারণ করতে পারবে, 60 গ্রামকে ধারণ করতে পারবে। খুব বেসিক একটা জিনিস, বাট বুঝতেছো এই কথাটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, তুমি যদি দুইবার সেপারেটলি, হ্যাঁ দুইবার সেপারেটলি আসলে দ্রাব্যতা সূত্র বসায়া দ্রবের পরিমাণ বের করো, তাহলে কিন্তু তোমার দ্রাবক যে 100 গ্রাম পানি ছিল সেটা আলাদা হয়ে যায়। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, 25 থেকে 50-এ যাও অথবা 50 থেকে 25-এ আসো, দ্রাবক যে পানি, এই পানির পরিমাণটা কিন্তু আনঅল্টার্ড, এটা চেঞ্জ হয় না। 100 গ্রাম নিলে 100 গ্রামই, 37 গ্রাম নিলে 37 গ্রাম, 100 মানে 1000 গ্রাম নিলে 1000 গ্রাম, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। হবে কি বলতো, এখানে কোনো বাষ্পায়ন বা শীতলীকরণের কোনো কাহিনী আছে? নাই। বুঝতেছো? আসো আমি হচ্ছে যে গ নাম্বারে তোমাকে এই জিনিসটা আরেকটু ভালো করে বুঝাই। বলতেছে 50°C তাপমাত্রায় 100 গ্রাম AB3 এর সম্পৃক্ত দ্রবণকে 25°C তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ কেলাসিত হবে। এই কোশ্চেনটা আমি কত প্যাচ লাগাই ফেলতাম রে ভাই। আমি কি করতাম জানো, আমাদের দ্রাব্যতার যে সূত্র আছে না, আমি তোমাকে ঝামেলাটা বলে দিই, তারপরে আশা করি তুমি ভালো মতন উত্তর করবা। 100W বাই হচ্ছে W মাইনাস W, এরকম যে সূত্রটা আছে না, আমি একবার 25-এর জন্য এস এর মান বসাইতাম, ডাব্লুর পরিমাণ কত, এই যে এটা তো হচ্ছে দ্রবণ, এটা তো হচ্ছে দ্রবণ, দ্রবণ আর এটা হচ্ছে দ্রব, এই যে এই ডাব্লু হচ্ছে দ্রব, বিষয়টা এরকম। বা এটাকে ধরো W1 দাও, নো প্রবলেম, এটাকে W1 দিলা, W1 হচ্ছে দ্রব, তাহলে দ্রাবক মাইনাস মানে সরি দ্রবণ মাইনাস দ্রব করলে তো দ্রাবক থাকে, মানে এটা তো হচ্ছে দ্রাবক। তো এই যে দেখো তো, W মাইনাস W1 এটা হচ্ছে দ্রাবক। আমি একবার 40-এর জন্য করতাম, একবার 25-এর জন্য মানে 50-এর জন্য করতাম, মানে একবার দ্রাব্যতা এস এর মান 40 ধরে একটা উত্তর বের করতাম, একবার হচ্ছে 60 ধরে একবার উত্তর বের করতাম, দুইটা ভিন্ন W1 পাইতাম, ওটা ডিফারেন্স করতাম, আমার উত্তর মিলতো না, এবং জিন্দেগিতে মিলবে না। কেন বলতে পারবা মিলবে না? কারণ হচ্ছে যখন তুমি সেপারেট টেম্পারেচারে আলাদা আলাদা ধরতেছো বিষয়টা তখন কিন্তু এই যে 25-এর জন্য যে 40 ধরলা না, সেখানে যে পরিমাণ দ্রাবক, তখন সেম এই সূত্র ব্যবহার করলে 50-এর জন্য যে 60 ধরতেছো, ওখানে কিন্তু ওই দ্রাবক থাকতেছে না, দ্রাবকের পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট তুমি বলো, তুমি যে 50°C দ্রবণটা বানায় ফেললা, সেই মানে তারপরে 25°C নিয়ে গেলা, এটা কি চেঞ্জ হয়েছে? দ্রবণের পরিমাণটা কি চেঞ্জ হচ্ছে? উত্তর হচ্ছে হচ্ছে না। দ্রবণের পরিমাণ তো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি, মানে দ্রাবকের পরিমাণটা কি চেঞ্জ হচ্ছে, পানির পরিমাণটা? উত্তরটা হলো না। তাই দ্রাবকের পরিমাণটা তুমি যে তাপমাত্রায় মানে যৌগটা তৈরি করে ফেলছো, সেইখানে দ্রাবকের পরিমাণটা আগে বের করতে হবে। চলো আমি তোমাকে দেখাই, আমি এই সূত্র দিয়ে সলভ করে দেখাবো, কোনো প্যারা নাই, বোধহয় একটু বেশি কমপ্লেক্স তোমার সামনে বানায় ফেলতেছি। আসো দেখি। প্রথমত আমাদের গ্রাম পার 100 গ্রামে এগুলা না, এই যে এগুলা তো হচ্ছে আমাদের গ্রাম পার 100 গ্রামে। সো গ্রাম পার 100 গ্রামের ক্ষেত্রে দ্রাব্যতার সূত্র S ইজ ইকুয়ালস টু 100W1 W মাইনাস W1। আমি তোমাকে এখানে পরিচয়গুলো দেই। W1 ইজ ইকুয়ালস টু হচ্ছে দ্রব, W হচ্ছে ভাইয়া দ্রবণ, W মাইনাস W1 হচ্ছে তাহলে কি, মাস্ট বি দ্রাবক, S হচ্ছে আমার দ্রাব্যতা। কোন এককে? গ্রাম পার 100 গ্রাম এককে, গ্রাম পার 100 গ্রাম এককে। ওকে, যদি এইটাই হয় চলো এবার দেখে ফেলি। আমি 50°C টেম্পারেচারে অলরেডি 100 গ্রামের সম্পৃক্ত দ্রবণ, আমার দ্রবণটাই কত, 100 গ্রাম, তার মানে এখানে ডাব্লু এই পরিমাণটাই হচ্ছে 100 গ্রাম। এটার সাথে কি কারো দ্বিমত আছে? দ্রবণ না, এই যে দ্রবণ। ওকে, তাহলে আমরা লিখি প্রথমে 50°C, তাহলে এস এর পরিমাণটা ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি কত, 100W1 W মাইনাস W1। এখন এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো এস ইজ ইকুয়ালস টু কত, কত বলছে 60 না, ডাব্লু এর মানটা কত বলছে 100 না। ওকে, W1টা আমরা বের করতেছি, আমাদের দ্রবের পরিমাণটা কত সেটা বের করতেছি। চলো বের করি। এখানে আমরা কত করতে পারি, এটার মানটা 60 বসাও, এটার মানটা হচ্ছে 100 W1, তারপরে এখানে বসাও 100 মাইনাস W1।
সো W1 তাহলে তুমি কত লিখতে পারো আসলে 60 ইন্টু আরও 2টা শূন্য দিয়ে দাও, একবারে গুণ করতেছি, হ্যাঁ, 60 W1 ইজ ইকুয়ালস টু 100 W1। সো W1 এর ভ্যালুটা বেসিক্যালি আসে আমাদের কত, এটা ওপাশে হয়ে গেলে 160, তার মানে 6000 ভাগ 160। চলো দেখি 6000 ভাগ হচ্ছে 160, সেটা আসে হচ্ছে 37.5 গ্রাম। এটা আসলে কিসের পরিমাণ আসলো বলো তো? এই 100 গ্রাম যে সম্পৃক্ত যৌগ ছিল বা দ্রবণ ছিল, সেই দ্রবণে দ্রবের পরিমাণ আসলো। তাহলে সেখানে যেহেতু আমি এটাকে বানিয়ে ফেলেছি অলরেডি, তাহলে সেখানে নিশ্চয়ই দ্রাবকের পরিমাণটাও ফিক্সড কিনা? তাহলে দ্রাবকের পরিমাণ কত হবে বলো? W মাইনাস W1 ইজ ইকুয়ালস টু 100 মাইনাস 37.5 ইজ ইকুয়ালস টু 62.5 গ্রাম। তাহলে এখন যখন তুমি 40 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস এটাকে শীতলীকরণ করছো, তখন আসলে তোমার পানি এতটুকুই থাকছে, বা তোমার যে দ্রাবক, সে দ্রাবকের পরিমাণটা কতটুকু থাকতেছে? এতটুকুই থাকতেছে। এই দ্রাবকটুকুই তোমার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 37 গ্রামকে ধরে রাখতে পারতো, 37 গ্রাম দ্রবকে ধরে রাখতে পারতো। কিন্তু যখন তুমি তাপমাত্রা কমে 25-এ নিয়ে চলে আসছো, তখন তার ওই দ্রব ধারণ ক্ষমতাটা কমে গিয়ে কততে আসবে, ওটাই আমরা বের করব। ওকে, সো চলো আমরা বের করি। এবার যদি আমরা 40 ডিগ্রি সেলসিয়াসের হিসাব করি, সরি 25 ডিগ্রি সেলসিয়াসে এস ইজ ইকুয়ালস টু কত বলবো? ওই যে 100 W1 ড্যাশ বললাম, হ্যাঁ, W1 ড্যাশ, ঠিক আছে। আর এখানে আমরা বের করব কত? এখানে দ্রাবকের পরিমাণটা তো ফিক্সড, কত পাইছি আমরা? 62.2 না রে, 62.5। আচ্ছা, সো এই যে এখানে আমরা W1 ড্যাশ এটাই আমরা আসলে বের করব, দ্রবের পরিমাণটা কত থাকবে, এস এর মানটা কত বলছে? 40। সো তাহলে এখানে হচ্ছে 40 ইন্টু কত, 62.5 ইজ ইকুয়ালস টু 100 W1 ড্যাশ। অতএব W1 ড্যাশের ভ্যালুটা কত থাকে? 40 ইন্টু অ্যান্সার বাই হচ্ছে 100, 25 গ্রাম থাকে। তাহলে তুমি যখন আসলে ওই 62.5 গ্রাম দ্রাবক দিয়েই 40 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে চলে আসবা, টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে চলে আসবা, যেখানে তার দ্রাব্যতা হচ্ছে আসলে কত, 40, তখন তার দ্রবণ ধারণ ক্ষমতা কতটুকু পানির, এই যে 62.5, এইটুকু পানির দ্রবণ ধারণ ক্ষমতাটা কত থাকবে? 25 গ্রাম থাকবে। তাই আমরা বলতে পারি, এখন তোমারটা ঠিক আছে, কেলাসিত হবে W1 minus W1 dash, which is actually 37.5 minus 25, মানে কত হয়? 37.5 মাইনাস অ্যান্সার মানে হচ্ছে 12.5। শেষ অ্যান্সার। এই বলো, বুঝা গেছে জিনিসটা? পারবো না? সহজ, কিন্তু জাস্ট একটু টেকনিক্যালি ভাবতে হয়। এই ধরনের ম্যাথ কুয়েট ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যেটা, সেখানে সব থেকে বেশি আসে। হ্যাঁ, তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করে থাকো তাহলে দেখতেও পাবা, আমার কথার সাথে মিল পাবা আর কি। ওকে, চলো পরের কোয়েশ্চেনটাতে দেখি। মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, যথেষ্ট ট্রিকি এবং বলবো তোমার একাডেমিক লাইফের জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন। কি বলে এখানে? AB3 এর উপস্থিতিতে MB এর দ্রাব্যতার পরিবর্তিত হয়, বিশ্লেষণ করো। এখানে MB এর একটা মাত্র ইনফরমেশন দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। ওকে, এখন এখানে কোয়েশ্চেনে একটা অসম্পূর্ণতা আছে। কোয়েশ্চেনে অসম্পূর্ণতা বলতে AB3 এর কোনো প্রকার কি দেওয়া নাই বলো তো? আণবিক ভর দেওয়া নাই যে তুমি এটা দ্রাব্যতা বের করবা, কিছুই দেওয়া নাই, বা দ্রাব্যতার পরিমাণ দেওয়া নাই। বাট তুমি যদি আসলে সমায়ন প্রভাব রিলেটেড ম্যাথ কিছু করে থাকো, তাহলে ওখানে দেখবা সাধারণত 0.1 মোলার দ্রবণ যোগ করেই কাজগুলা করা হয়। সাধারণত, আমি বলতেছি না সবসময় এটা ঘটবে, সাধারণত, বুঝছো? এখন সমায়ন প্রভাব জিনিসটা কি? কমন আয়ন ইফেক্ট, এই জিনিসটা কি আসলে? সমায়ন প্রভাব হচ্ছে ভাইয়া একই আয়ন বিশিষ্ট, মানে কোনো একটা দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রবণীয়তা বা বিয়োজন মাত্রা ওর একই আয়ন বিশিষ্ট কোনো একটা সবল তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে আরো কমে যায়। আমি অলরেডি কি বললাম, একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ও তো এমনিই কম বিশ্লেষিত হবে বা কম দ্রবীভূত হবে, ওটার যে দ্রবণীয়তা বা দ্রাব্যতা বা হচ্ছে বিয়োজন মাত্রা, সেটা ওই একই আয়ন বিশিষ্ট কোনো একটা সবল তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে কি হয়ে যায়? কমে যায়। যেমন ধরো আমি একটা কমন উদাহরণ দিই, H2S।
এটা অলরেডি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য না, বা একটা দুর্বল আমাদের ই না, কি বলে, একটা দুর্বল যৌগ না পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে। কিন্তু HCl এটা কি একটা সবল না, বাট এখানে কমন আয়ন কি হাইড্রোজেন না। এটা অলরেডি ধরো কোথাও দ্রবীভূত আছে H2S, যদি সেখানে HCl দ্রবীভূত করাও তাহলে এর দ্রাব্যতা আরো কমে যাবে। এটাই বোঝাচ্ছে হচ্ছে কমন ইফেক্ট, কমন আয়ন ইফেক্ট। সো এখানেও দেখো AB3 এবং MB, এখানে কমন আয়নটাকে বি। সো বি কে নিয়েই আমাদের কেচ্ছা কাহিনী করতে হবে এবং ওর দ্রাব্যতার পরিবর্তনটাই আমাদেরকে দেখাতে হবে। প্রথমে MB এর যেহেতু আমাকে KSP এর মান দেওয়া, তাইলে সেখান থেকে আমরা ডিরেক্ট তার বি এর আসল দ্রাব্যতাটা ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে? এভাবে, যে আমাদের MB এর KSP কত? 1.8 10⁻⁻10। তাহলে MB এর দ্রাব্যতা কেমন যাবে? এটা 1⁻1 1⁻1 S⁻1 + 1 ইকুয়ালস টু কত? এই মানটা। তাহলে আমরা বলতে পারি AC² = 1.8 10⁻⁻10, এই ভ্যালুটা। তাহলে এস এর মানটা আসলে কত? দ্রাব্যতার মানটা কত? এটাকে √1.8 10⁻⁻10 এমন। সো এটা যদি আমরা করি √1.8 10⁻⁻10, এটার মানটা আসে ভাইয়া 1.3 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার। এখন আমাকে অবশ্যই বলতেছে যে এটার উপস্থিতিতে, কার উপস্থিতিতে বলো? এই যে এই AB3 এর উপস্থিতিতে MB এর দ্রাব্যতার পরিবর্তনটা। একটা জিনিস দেখো, ওই যৌগে তার দ্রাব্যতার গুণফল যেটা, ওটা কিন্তু তুমি যত যাই কিছু যোগ করো না কেন, কমন আয়ন যুক্ত হোক অথবা না হোক, তার দ্রাব্যতার গুণফল কিন্তু ওইরকম আয়নটা ফিক্সড, ওই পরিমাণটা ফিক্সডই থাকবে। এজন্যই তো দ্রাব্যতার গুণফল হচ্ছে একটা কি ফিক্সড ভ্যালু, তাই না? তাপমাত্রা ফিক্সড থাকলে ওই জিনিসটা ফিক্সডই থাকবে। তাই আমি যদি কমন আয়ন ইফেক্ট কাউকে যোগও করি, তাও ওইটার মানটা কত? ওটা ফিক্সডই থাকবে। ক্লিয়ার কিনা জিনিসটা? ফিক্সড থাকবে। ওকে, এরপরে যদি আমরা বলি যে এই যে এমবি যে যৌগটা, এই এমবি যে যৌগটা, হ্যাঁ, এমবি যে যৌগটা, এটা আসলে দ্রবীভূত হয় আর কি কিরকম ভাবে? M প্লাস প্লাস হচ্ছে B মাইনাস। যেহেতু আমরা জানি না যেটা একযোজি কি দুইযোজি, আমরা সিম্পল এটাকে একযোজি হিসেবে ধরে নিলাম। ধরে নাও M প্লাস বা একই, মানে এ যদি 2 হয় এও 2, এ 3 হলে এও 3, আলটিমেটলি এরকমই হবে। সো এটা এরকম ভাবে বিয়োজিত হয়। এর দ্রাব্যতার পরিমাণ আমরা আসলে এখানে পেয়ে গেছি, যে দ্রাব্যতাটা কত পেয়ে গেছি না? পেয়ে গেছি। এখন কাহিনী হচ্ছে এখানে যে তুমি যখন পরিবর্তিত অবস্থায় দ্রাব্যতাটা নির্ণয় করবা, তখন তোমাকে অবশ্যই, আমি তো বললামই যে এখানে যেহেতু একটা কোশ্চেনটা অসম্পূর্ণ, এখানে যেহেতু বলে দেয় নেই কতটুকু পরিমাণে যোগ করবা, আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত 0.1 মোলার দ্রবণ যোগ করে এটাকে করা হচ্ছে, 0.1 মোলার দ্রবণটাকে যোগ করেই করা হচ্ছে। এখন 0.1 মোলার কার? AB3। আমি ধরো এটাকে আসলে লিখতেছি যে এটা আমাদের এরকম ভাবে থাকলো, নো ইস্যুস, এটা এরকম ভাবে থাকুক। ওকে, এখন পরিবর্তিত অবস্থায় যে তার দ্রাব্যতাটা, পরিবর্তিত অবস্থায় দ্রাব্যতাটাকে আমরা S1 ধরে ফেলি। পরিবর্তিত দ্রাব্যতার গুণফল কিন্তু একই থাকবে, ওটার জন্যই তো এটা কনস্ট্যান্ট ভ্যালু। পরিবর্তিত অবস্থায় দ্রাব্যতা, এটাকে কি আমরা S1 ধরতেছি। এই যে S1, বি আয়নটার তাহলে পরিমাণটা কত আছে? S1। কোন পরিবর্তিত অবস্থায়? ওই যে AB3 যোগ করার পরে। পরিবর্তিত অবস্থায় দ্রাব্যতা বলতে কি? AB3 0.1 মোলার যোগ করার পর, এটা লিখেও দিলাম। হ্যাঁ, তাহলে এখন যখন আমি AB3.1 মোলার যোগ করলাম, তাহলে তো বি এর ঘনমাত্রাটা অবশ্যই বাড়বে। বাড়বে কি বাড়বে না? কিরকম ভাবে বাড়বে দেখো তো? AB3 যৌগটা আসলে কি হয়, কিভাবে বিয়োজিত হয়? A3 প্লাস প্লাস 3B মাইনাস, এরকম না? এটা যদি 0.1 মোলার হয়, এটাও 0.1 হবে, এটা হবে হচ্ছে 3 ইন্টু 0.1 মোলার। এমন কি না? এমন। তাহলে আমরা এখন বলতে পারি না যে মোট বি এর ঘনমাত্রা বি মাইনাস এর ঘনমাত্রা কোথায়? আমরা মিক্স করার পরে, মিক্স করলাম যখন, তখন মোট বি এর ঘনমাত্রাটা কত দাঁড়াচ্ছে? পরিবর্তিত যে ঘনমাত্রাটা, এই যে পরিবর্তিত যে ঘনমাত্রা S1 এর সাথে এই যে 0.1 করে যোগ করছি না আমি একে, এ পার 2 কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে না? আলটিমেটলি 0.1 যোগ হয়ে যাচ্ছে কিনা? যোগ হয়ে যাচ্ছে, এরকম। তাহলে আমরা বলতে পারি এটা কত? S1 প্লাস 0.3, S1 প্লাস 0.3, জাস্ট এতটুকুই রাখলাম। ঠিক আছে, এবার KSP অফ কত? MB ইজ ইকুয়ালস টু কত? M আয়নের ঘনমাত্রা
বি আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু কত? ওই যে ভ্যালুটা 1.8 ইন্টু 10⁻10, এটাই কিনা আমাদের সূত্রটা 1.8 ইন্টু 10⁻10, এটাই কিনা? অবশ্যই এটাই। এখন এটার ঘনমাত্রাটা কত বলো তো? ওই যে S1 ইন্টু এটার ঘনমাত্রাটা কত ভাই বলো তো? S1 প্লাস 0.3 এমন ইজ ইকুয়ালস টু কত? 1.8 10⁻10 এমন। ওকে, সো এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থাকে হচ্ছে আমাদের S1 তার স্কোয়ার প্লাস 0.3 S1 ইজ ইকুয়ালস টু থাকে হচ্ছে 1.8 10⁻10। এই ক্যালকুলেশনটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করো নো প্রবলেম হবে, এটা আমরা দ্বিঘাত সমীকরণ হিসেবে সলভ করি। বাট অলরেডি দেখো এই মানটা কত ছোট, এই মানটা কত ছোট, এটা যদি স্কোয়ার দিয়ে সলভ করো এই মানটা আরো অনেক অনেক ছোট হয়ে যাবে। তাই S1 স্কোয়ার এটাকে উপেক্ষা করা যায়, আসলে উপেক্ষা করে সাধারণত, যারা সময়ের টুকটাক ম্যাথ করছো তারা জানো উপেক্ষা করে আমরা ডিরেক্ট কত লিখতে পারি? 0.3 S1 ইজ ইকুয়ালস টু 1.8 10⁻10। এবার যদি আমরা S1 এর ভ্যালুটা বের করি কত পাবো? 1.8 10⁻10.3 6 ইন্টু 10⁻10 এমন পেলাম মোল পার লিটার। আচ্ছা, এটার আগেকার দ্রাব্যতাটা কত পাইছিলাম একটু দেখি। 1. ভালো করে বুঝো ভাই, 1.35 মানে 1.3 ইন্টু 10⁻5। দেখো এই মানটা কত বড়, অথচ যখন আমি একই আয়ন যুক্ত আরেকজনকে যোগ করছি কমন ইফেক্টের জন্য দেখো ভাই এটা দ্রাব্যতার মানটা কত চেঞ্জ হয়ে গেছে। তুমি প্রয়োজন এটা দ্বিঘাত সমীকরণ সমাধান করো, ক্যালকুলেটরে বসিয়ে সমাধান করা যাবে, তো সমস্যা নাই। আলটিমেটলি তোমার কোনো ঝামেলা হবে না, আরামসে তুমি উত্তর করতে পারবা। তাহলে আমরা যদি এখানে লিখি এখন যে তার ঘনমাত্রার পরিবর্তন, দ্রাব্যতা, ঘনমাত্রা বা দ্রাব্যতা, এটা তো কাইন্ড অফ দ্রাব্যতার পরিবর্তন কত লেখা যায় বলো তো ভাইয়া? ওই যে আগে যেটা S মাইনাস S1 সমান কত? তুমি এটা লিখতে পারবা, এটা দেখো 1.3 ইন্টু 10⁻5, 1.3 ইন্টু 10⁻5 মাইনাস 6 ইন্টু 10⁻10। সেই ক্যালকুলেশন করলে কত থাকবে দেখি। আচ্ছা, 1.3 10⁻5 মাইনাস অ্যান্সার সেমই থাকে হচ্ছে 1.299 10⁻6 এটাই থাকে মোল পার লিটার। আসলে এটা তো কোনো আসলে খুব বেশি ভ্যালুই নাই, দেখছো 6 × 10⁻10 তুমি মাইনাস করবা, বোঝা গেছে জিনিসটা। এই হচ্ছে এখানকার কেচ্চা কাহিনী, শেষ। এবার চলো আমি তোমাকে উত্তরটা দেখাই ফেলি। আশা করি বুঝতে পারছো যে কেন এরকমটা ঘটলো দ্রাব্যতার ক্ষেত্রে কাহিনী। ওখানকার ওখানকার তো 12.5 ঘয়ের উত্তর, এটা তো বুঝছোই। ঘয়ের উত্তরটা দেখো কি ঘটে আসলে, এই যে দেখে নাও ঘয়ের উত্তরটা একটু দেখে নাও। দেখো দ্রাব্যতাটা প্রথমে বের করলো 1.34 × 10⁻5, এটা পাইলা তুমি দ্রাব্যতা, তার আদর্শ দ্রাব্যতা। এখন ধরি MB এর যৌগে 0.1 মোলার AB3 যোগ করা হলো। কেন ধরে নিলাম? কারণ এটা প্রশ্নে দেওয়া নাই আর। সো অসম্পূর্ণ প্রশ্নের ক্ষেত্রে তুমি এরকম ভাবে কাজ করে আসতে পারো, অথবা দেখা যাবে বোর্ড টিচার অলরেডি তোমাকে বলে দিছে যে এই অমুক কোশ্চেনে একটু ভুল আছে, এটা তোমরা সংশোধন করে নিও, এটা বলে দেয়। না হলে তো প্রবলেম হয়ে যাবে ধরো। আর না হলে যদি তুমি এটা হাত দাও তাহলে হচ্ছে দেখা যাবে ওটা বোর্ডে একটা সম্মিলিত সিদ্ধান্ত দিবে পরে, যাদের ওটা বাদ হয়ে যেতে পারে অথবা মার্ক দেওয়া হয়ে যেতে পারে। সাধারণত মার্ক দেওয়া হয়ে যায় আসলে, হ্যাঁ, বাদ করে না, যেহেতু এটা বোর্ডেরই একটা ভুল। ওকে, এটা S1 এটা কি পরিবর্তিত অবস্থায় যোগ করা হওয়ার পরে পরিবর্তিত ঘনমাত্রা হচ্ছে S1। এখন AB3 যোগের ক্ষেত্রে যাই বলো না কেন তুমি 3 ইন্টু 10 মানে ইন্টু 3 ইন্টু 0.1 এত করে যেহেতু বেড়ে যাচ্ছে, সো ওই জায়গাটাকে আমরা যোগ করে দিলাম। দেখো এরপরে যেটা করছে S1 ইন্টু S1 প্লাস 0.3, যেটা আমরা করলাম, এই যে S1 এর উপরে স্কোয়ার প্লাস 0.3 ইন্টু S1। এবার এখানে যেটা বলছে S1 স্কোয়ারের মান ক্ষুদ্র হওয়ায় এর মান বাদ দিয়ে তুমি যদি মান নিয়ে করতে চাও নো প্রবলেম, তুমি করো, সেমই পাবা উত্তর। দিয়ে ওরা পাইছে 6 × 10⁻10। এরপরে এর ঘনমাত্রার যেটা পরিবর্তন সমায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায়, AB3 এর উপস্থিতিতে MB এর দ্রাব্যতা পরিবর্তিত হয়। শেষ, ক্লিয়ার আশা করি। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি বলে চলো দেখি। নেক্সট কোশ্চেনটা বলে উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ হিসাব করতে হবে। ওকে, সো চলো আমরা দেখি। বললাম যে গ নাম্বার কোশ্চেনটা বলে উদ্দীপকে ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ হিসাব করব। স্থানান্তর হয়েছে কোথা থেকে বলো তো? 1 নাম্বার কক্ষপথ থেকে কত 3 এর ভিতরে স্থানান্তরিত হয়েছে। সো আমাদের জন্য এটা শোষিত শক্তির পরিমাণ হিসাব করার ক্ষেত্রে ওই যে আমরা জানি না নিউ বার সমান হচ্ছে 1/λ গ নাম্বার, হ্যাঁ।
সো প্রথমে তুমি কম্পাঙ্ক সংখ্যা নিউ বার 1/λ আর এইচ, ঠিক আছে। তারপরে আমরা কি বলতে পারি, আর এইচ 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। এখন এখানে যদি তুমি n1 আর n2 কে এই যে এরকম লেখো, n1 টা হচ্ছে আসলে কত যেখানে গেছে সেটা হচ্ছে 3, n1 n2 টা হচ্ছে আসলে 1, নো প্রবলেম, এটাও দিতে পারো, এটা উল্টাও দিতে পারো। এটা দিলে তোমার শক্তির উত্তরটা মাইনাস আসবে। মাইনাস আসা মানে কি, আসলে শক্তিটা শোষিত হচ্ছে, এটা বুঝাচ্ছে। সো আমি বলবো যে তুমি আসলে এটা না দিয়ে n1 এর মানটা দিও হচ্ছে 1 এবং n2 এর মানটা দিবা হচ্ছে 3 দিয়ে তুমি লিখে দিবা যে শক্তিটা শোষিত হচ্ছে, তাহলেই হয়েছে। যদি এটা করো তাহলেই হয়ে যায় আমাদের 109,678, ঠিক আছে, 1/1 স্কোয়ার মাইনাস 1/9। এই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ল্যামডার মানটা এখান থেকে পেয়ে যাই আমরা ডিরেক্ট যদি করি 109,678 ইন্টু 1 মাইনাস 9 ইনভার্স। ওকে, সো এই ক্যালকুলেশনটা থাকে হচ্ছে ভাই এরকম। এটার উপরে যদি এগেন ইনভার্স করে দিই, আমরা একবারে করতেছি যেহেতু, তাহলে আমরা বলতে পারি এটার মানটা থাকে হচ্ছে 1.025 10⁻⁵ সেন্টিমিটার। আমার লাগবে হচ্ছে ধরো মিটারে আর কি। যদি আমরা মিটারে করতে চাই, কেন মিটারে করতেছি, কারণ আমি শক্তিটা বের করবো যেহেতু এসআই ইউনিটে নিব, তাহলে এটাকে আমরা 100 দ্বারা ভাগ, মানে 1.025 ইন্টু 10⁻⁷ মিটার, এত। ভেরি গুড। এবার যদি আমরা বলি এটা শোষিত শক্তি, ই ইজ ইকুয়ালস টু কত, এইচ নিউ, এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু, এইচ এর মান কত, 6.626 10⁻34 ইন্টু সি ইন্টু 3 ইন্টু 10⁸ বাই হচ্ছে ল্যামডা, ল্যামডার মানটা কত, ওই যে যেটা 1.025 ইন্টু 10⁻⁷, এমন। ওকে, আচ্ছা এবার চলে আসো এইচসি 6.626 10⁻34 3 ইন্টু 10⁸ বাই হচ্ছে অ্যান্সার। সো এটার উত্তর থাকে হচ্ছে ভাইয়া 1.938 10⁻18 জুল। এই থাকে হচ্ছে এটার উত্তর। কার মান, ইয়ের মান বা শক্তির মান। ডান, ইয়ের মান বা শক্তির মান। ডান, কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো না? আশা করি বুঝাই গেছে। ওকে, সো উত্তর শেষ আমাদের। এই যে এটাই হচ্ছে সঠিক উত্তর। এখন এটাই বলছে আমাকে শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করো, এটাই হচ্ছে তার শোষিত শক্তির পরিমাণ। চলো আমি তোমাকে জিনিসটা দেখাই, তাহলে তুমিও বুঝবা। এই যে দেখো, এখানে জেডি স্কোয়ার একটা নিয়ে আসছে, পারমাণবিক সংখ্যা, তাই তুমি চাইলে নিয়ে আসতে পারো, এটা হাইড্রোজেন ছিল, সো প্যারা নাই। আলটিমেটলি দেখো 1.94 ইন্টু 10⁻কত, -18 জুল শক্তি এতটুকু শোষিত হয়। সিম্পল কোশ্চেন, কিন্তু সিম্পল ক্যালকুলেশন। এরপরে এখানে কি বলে আসলে ঘ নাম্বারের ক্ষেত্রে, ঘ নাম্বার যে কোশ্চেনটা সেটা দেখি। উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য, যেটা অলরেডি আমরা বের করে ফেলছি। কোথায় বের করলাম, এটাকে আমরা ল্যামডাটা আমরা ন্যানোমিটারে নিয়ে নিই। এটাকে ন্যানোমিটারে নিতে গেলে কত, 10⁹ দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি আমরা বলি λ3, তৃতীয় কক্ষপথের যেহেতু, তাই λ3 বলে দিলাম। এটাকে 10⁹ দ্বারা গুণ করলে কত হবে বলো তো, 102.5 ন্যানোমিটার। ওকে, ঠিক একই রকম ভাবে চতুর্থ কক্ষপথেরটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা জাস্ট কি করব, চতুর্থ কক্ষপথেরটা নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ ইজ ইকুয়ালস টু RH 1/1 মাইনাস 1/16। কেন, n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, চতুর্থ কক্ষপথেরটা বলছে না, এমন। সো n1 এর মানটা আমরা বললাম হচ্ছে 1, n2 এর মানটা আমরা কত বলতেছি, 4। সো বেসিক্যালি এই অ্যান্সারটা যদি আমরা ল্যামডা দিয়ে করি একবারেই, আচ্ছা একবারে না করো, এটার মানটা কত বলবা, 109,678 1 মাইনাস 1/16 এমন। সো এবার তুমি একবারে করতে পারো, ল্যামডার মানটা কত হবে তাহলে, চলো আমরা দেখি। 10967 করছিলাম তো, ওখানে বসায় দিই। আচ্ছা, তাহলে এখানে কত করব, 16। আচ্ছা, সো এরপরে এটাকে অ্যান্সার ইনভার্স করে দিলেই হয়ে যায় এত। এটা আসে হচ্ছে ভাইয়া 9.725 10⁻⁻6 সেন্টিমিটার। সো এটাকে যদি আমরা ন্যানোমিটারে নেই, কত দিয়ে গুণ করবো বলো তো, ন্যানোমিটারে নিলে 10⁻7 দ্বারা গুণ করবো, তাই না? সো 10⁻7 দ্বারা গুণ করলে এটা কত থাকে, 97.25 ইন্টু 10⁻, তো আর কিছু থাকে না, 25 কি থাকে, ন্যানোমিটার। এটা কি ছিল আমাদের, λ4। তার মানে কে ছোট, λ4
ইজ লেস দ্যান অ্যাকচুয়ালি ল্যামডা 3, এমন না? এটাই বলেছে। তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম নাকি বেশি তা গাণিতিকভাবে ব্যাখ্যা করব। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কম? ল্যামডা 4-এর। ল্যামডা 4-এর বা যেটা আমাদের উচ্চ শক্তি স্তর 3 নাম্বার শক্তি স্তর থেকে তার থেকে উচ্চ শক্তি স্তরের তরঙ্গ দৈর্ঘ্য যেটা আসছে সেটা হচ্ছে কম। এই জিনিসটাই কথা বলছে, বাস শেষ। এটা কিন্তু শেষ, লিটারালি শেষ, আর কিচ্ছু নাই। চলো এখানে তুমি হাইয়েস্ট যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ডেল অফ ল্যামডার মানটা বের করে ল্যামডা 3 মাইনাস ল্যামডা 4 বের করে বলতে পারো যে পার্থক্য কত। শেষ, আর কিছু করার দরকার নেই। তাহলে উত্তরটা ডান। দেখো তোমাকে দেখাই, এটা পেয়ে গেছো তুমি 102 পয়েন্ট, গ হতে পাই, দেখো ডিরেক্ট লেখা আছে গ হতে পাই। এবার ঘয়ের ক্ষেত্রে এটা বের করছে, দেখো 97.25 পাইছে, সো পার্থক্যটা করে দিয়েছে 5.35। তাই সুতরাং ইলেকট্রনটির ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরের তরঙ্গ দৈর্ঘ্যের মান চতুর্থ শক্তি স্তর অপেক্ষা 5.3 মাস বেশি হবে। এই তো বলে দিছে, শেষ। আশা করি বুঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে আমাদেরকে বলতেছে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেম টু সেম। এখানে কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে সবকিছু দেওয়া আছে, আমাদেরকে শক্তি বা তরঙ্গ দৈর্ঘ্য এগুলা বের করতে হবে। এখানে শক্তির পরিমাণটা বা তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ দেওয়া আছে, আমাকে এন এর মান বের করতে হবে। লিটারালি দেখো কি বলে, গ নাম্বার কোশ্চেনটা যদি দেখো, উদ্দীপকের 1 অনুসারে কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য যদি এত হয়, মানে ল্যামডার মানটা এত, ইলেকট্রনটি কোন শক্তি স্তরে হতে ধাপান্তরিত হলো সেটা ব্যাখ্যা করো। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী প্যাস্টেন সিরিজ, লাইম্যান বামার প্যাস্টেন মানে N3, লাইম্যান বামার প্যাস্টেন মানে হচ্ছে আমাদের N3। তার মানে আমাদের N1 এর মান যেটা সেটা হচ্ছে 3, N2 এর মানটা কত সেটা আমাদের লাগবে। কোশ্চেনটা এরকম, হ্যাঁ। চলো আমরা সলভ করি, যদি দেখি N1 এর মানটা হচ্ছে আমাদের 3, N2 এর মানটা কত সেটা আমাদের লাগবে। ওকে, এখানে একটা বলছে ল্যামডার মানটা কত, 1875.62 ন্যানোমিটার। ন্যানোমিটারে রাখা যাবে না, মিটারে নিবা না, সেন্টিমিটারে নিব। কেন বলো তো? কারণ আমাদের RH এর মান আমরা আসলে সেন্টিমিটারে বসাই। তুমি যদি মিটারে বসাও, মিটারে বসাবা 109678 সেন্টিমিটার ইনভার্স। আমি এটা বসাতে পছন্দ করি। তুমি যদি চিন্তা করো যে আমি ভাই মিটারে বসাই, তাহলে তুমি এটা বসাবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এটা তুমি মিটারে নিতে পারো যদি ওটাকে তুমি মিটারে নাও। ওকে, তো এটা আমরা এখন সেন্টিমিটারে নিব। 18756.62 ইন্টু 10⁻, এটা কত ভাইয়া? 6। দেখে আমরা কত দ্বারা গুণ করবো? ন্যানোমিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই, ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে যেতে চাইলে 10⁻⁻6 দ্বারা আসলে আমরা গুণ করি। -6 তো না, -7, তাই না? আমি বলে দিই, 1 মিটার সমান 1 মিটার সমান 10⁻⁻9 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻⁻7 সেন্টিমিটার। ভুল বললাম না? 1 মিটার, এটা মিটার, হ্যাঁ, 1 মিটার সমান, এখানে বলি 1 মিটার সমান 10⁻9 ন্যানোমিটার, 1 সেন্টিমিটার সমান 10⁻7 ন্যানোমিটার। এমন বুঝছো জিনিসটা? তাহলে হয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করো, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার চলে আসে এটাতেই। ওকে, সো এই হচ্ছে এটার কাহিনী। তো এটা আমরা বলবো এবার সেন্টিমিটারে। হ্যাঁ, এবার যদি আমরা বসাই যে 1/λ নিউ বার 1/λ ইজ ইকুয়ালস টু, জানি আমরা RH, আমাদের ফর্মুলাতে এটা 1/λ, আমাদের ফর্মুলা তো ল্যামডা দিয়ে না, 1/λ দিয়ে, 1/n1 স্কোয়ার, n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার করো, 1/λ, ল্যামডার মানটা বসাও, 1875.62 10⁻⁻7 is equals to 109678 is equals to 1/n1 স্কোয়ার। n1 এর মানটা কত রে ভাইয়া? n1 এর মানটা হচ্ছে 3 মানে 9 মাইনাস 1/n2 তার স্কোয়ার, আমাদের n2 বের করতে হবে। এবার এই যে ক্যালকুলেশনটা সেটাকে এটা দ্বারা ভাগ করে দিই। এই যে ক্যালকুলেশনটা, এটাকে আমরা কত লিখতে পারি? 1/, এই 1875.62 10⁻⁻ কত 7 ইন্টু 109678, এই ক্যালকুলেশনটাই থাকে হচ্ছে 0.0486 ইজ ইকুয়ালস টু, এটা যেটা থাকে সেটাই, এটাকে কত বলতে পারি? 1/9 মাইনাস হচ্ছে 1/n2 তার স্কোয়ার। এখন আমি যে কাজটা করবো, এটাকে এ পাশে নিয়ে আসবো, এটাকে এ পাশে নিয়ে আসবো, 1/n2 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/9 মাইনাস হচ্ছে 0.0486। আমি এখানে 0.0486 লিখছি, বাট আমি ক্যালকুলেটারে ঠিকই সম্পূর্ণ মানটা নিয়ে কাজ করবো। ওকে, এটাই বেটার কিন্তু। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1/9 মাইনাস হচ্ছে ভাই কি অ্যান্সার, মাইনাস অ্যান্সার। তাহলে এই ভ্যালুটা থাকে হচ্ছে কত? 0.062 0.062
49 এরকম ভাবে চলতেছে। এটাকে উল্টায় আনো, এটাকে যদি উল্টায় আনি ক্যালকুলেশনে কি থাকে, এরকম থাকে না, দেখো তো। তাহলে n2 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত থাকে, এটাকে যদি অ্যান্সার ইনভার্স করে দিচ্ছি আমরা, থাকে হচ্ছে 16.000042 এরকম। তাহলে n2 এর মানটা কত থাকতেছে বলো তো, 4। এই যে অ্যান্সার শেষ। আশা করি বোঝা গেছে, n2 এর মানটা থাকতেছে হচ্ছে 4। ক্লিয়ার? শেষ। ওকে, এরপরে চলো ঘ নাম্বারের কোশ্চেনটা। আমি তোমাকে ঘ নাম্বারের উত্তরটা আর কি দেখাই দিই একটু। ঘ নাম্বারের উত্তরটা যদি দেখো, তাহলে এই যে সবকিছু দেওয়া আছে আমাদেরকে, সবকিছু দেওয়া আছে আমাদেরকে। আর এইচ তারা মিটারে নিছে, দ্যাটস ওয়াই তারা মিটারে রাখছে। নো প্রবলেম, এটা তোমার উপরে, তুমি মিটারে রাখলে মিটারে, সেন্টিমিটার রাখলে সেন্টিমিটারে। আমার সেন্টিমিটার বেশি প্রিফারেবল, দ্যাটস ওয়াই। এই যে দেখো n2 তার স্কোয়ারে পাইছে হচ্ছে 16, n এর মান হচ্ছে 4। চতুর্থ শক্তি স্তর ধরে ধাবান্তরিত হবে। শেষ। গুড। চলো ঘ নাম্বার কোশ্চেন দেখি। ঘ নাম্বারে বলে উদ্দীপকের 2 নমের মৌলটি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পাউলির বর্জন নীতি সমর্থন করে কিনা। অবশ্যই করতে হবে, পাউলির বর্জন নীতি একটা স্বীকৃত নীতি। এখন এখানে আমাদের দেওয়া আছে x2 প্লাস, যেটার ইলেকট্রন বিন্যাসটা কেমন দেওয়া, n-1 d10, n ইজ ইকুয়ালস টু হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 3d10। আর যেহেতু এটা x2 মানে হচ্ছে এই মৌলটা হচ্ছে লিটারালি জিঙ্ক, তাই না? বা আমি যদি এটাকে এরকমই রাখি, ধরো x2 মানে x2 প্লাস ইজ ইকুয়ালস টু 3d10 হচ্ছে মানে 4s0 হয়ে আছে। তাহলে x মৌলটা হয়তো কি 3d10 4s2। এই যে x মৌলটা, এখান থেকে যদি আমি এটা লিখতে চাই, তাহলে এটা আসলে কে বলো তো, জিঙ্ক। জিঙ্কের ক্ষেত্রে লেখা যায় ইলেকট্রন বিন্যাসটা 3d10 হবে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের 4s2 হবে। তো আউটার মোস্ট শেল কোনটা, 4s2। এখানে কি খাটতেছে কিনা, এখানে তার পাউলির বর্জন নীতিটা খাটবে কিনা, চলো আমরা দেখাই ফেলি পরের বর্জন নীতি খাটবে কিনা। অবশ্যই খাটতে হবে, তাই না? তুমি কি দ্বিমত পোষণ করো যে খাটবে না ভাই? না ভাই, খাটবে না, অবশ্যই খাটবে। আচ্ছা, চলো আমরা দেখে ফেলি যদি খেটে যায় তাহলে কিরকম ভাবে খাটে আর কি। আমাদের প্রথম ইলেকট্রন এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য এই জিনিসটা একটা করে ফেললাম। এরপরে এটা আমাদের এন এর মান, এটা আমাদের এল এর মান, এটা হচ্ছে আমাদের এস এর মান, সব কিছুর জন্য। এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের এন এর মান, এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান। প্রথম ইলেকট্রন যেটা, এখানে যদি চিন্তা করো, এই যে 4s অরবিটাল, 4s2, এখানে একটা ইলেকট্রন এই, একটা ইলেকট্রন এই। এই 4s অরবিটালে এন এর মানটা কত, 4। দুইটার জন্যই কত, 4। এন এর মানটা দুইজনের জন্যই কত ভাই, 4 4। এল এর মানটা কত, এস যেহেতু, এস এর জন্য এল এর মানটা হয় কত, 0 0 0 0। এম এর মানটা তাহলে কি হবে, 0 থেকে প্লাস মাইনাস এল অবধি। সো এটা কত, 0 0। 0 থেকে প্লাস মাইনাস এল, শূন্যই তো শুধু হচ্ছে, এল এর মান যেহেতু 0। এবার এস এর মান, স্পিনের মানটা কি ছিল, প্রথমে প্রবেশ করলে আমরা ধরি হচ্ছে প্লাস হাফ, এটা ম্যান্ডেটরি না, এটা হাজারি স্যারের বই ধরা, দ্যাটস আমরাও ধরতেছি। শেষে প্রবেশ করলে থাকে হচ্ছে মাইনাস হাফ। এই হচ্ছে ঘটনা। এখন পলির বর্জন নীতিটা কি বলে, ওই পলির বর্জন নীতিটা তুমি স্টেট করবা। পলির বর্জন নীতিটা বোঝায়, পলি বলে গেছেন কোন একটা মৌলের যে কোনো দুইটা ইলেকট্রন, কোনো একটা মৌলের হইতে হবে, একটা মৌলের যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হইতে পারে না বা সমান হইতে পারে না। দেখো এখানে এন এল এম এর মান সবই সেম, বাট এস এর মান কি হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে, এবং হইতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। যাকে বলে আমাদের টিচারের ভাষায় ছিল উপায় নাই গোলাম হোসেন, দেখো উপায় নাই। সো এই ছিল খালি উত্তর, আর কিচ্ছু না। এই যে জিনিসটা বুঝতে হয়, এটা কোন মৌল, এনএলএমএস এর মানটা লিখে দিতে হয়, দেন পলির বর্জন নীতিটা স্টেট করে বলে দিতে হয় যে হ্যাঁ এখানে অবশ্যই পলির বর্জন নীতি খাটে, তাহলেই তোমার ঘরে 4 মার্ক। দেখো চলো তোমাকে দেখাই, এই যে এখানে দেখো পলির বর্জন নীতি খাটছে কিনা। দেখো তারা হচ্ছে ছক করে বলছে না, প্রথম কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী এল, চৌম্বকীয় এম, স্পিন, এই যে এখানে প্লাস হাফ আর মাইনাস হাফ। তারপরে পলির বর্জন নীতিটা তোমাকে সুন্দর মতন লিখে দেখাবে। চলো এটা দেখো, পলির বর্জন নীতি, জিঙ্কের সর্বশক্তি শক্তি স্তরে 4টা কোয়ান্টাম সংখ্যার মান এল এল এর মান একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা এস এর মান ভিন্ন হয়েছে, তাহলে পলির বর্জন নীতি অবশ্যই সমর্থন করে। বাস শেষ। এই ছিল হচ্ছে তোমাদের টোটালে এই আমাদের একেবারে স্পেসিফিক ভাবে বাছাই করা সিকিউ কোশ্চেনের উত্তর করার টেকনিক এবং উত্তরটা কেন হচ্ছে সেটা টোটাল ব্যাখ্যা। সো আশা করি যতটুকু পরিমাণে তোমাদেরকে বোঝানো হয়েছে ততটুকু পরিমাণ তোমরা খুব ভালো মতন বুঝছো, এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রিলেটেড সিকিউ তোমাদেরকে এতটুকু করার পরে তোমাদের প্রতি সিম্পল সাজেশন হচ্ছে যে অবশ্যই টেস্ট পেপারে বাকি যে সিকিউগুলো আছে সেগুলো তোমার প্র্যাকটিসের জন্য, এবং সেখানে যদি প্রবলেম ফেস করো দেন উই আর অলওয়েজ হেয়ার টু হেল্প ইউ। সো আমরা এখানে আছি তোমাকে সাহায্য করার জন্য, বাট প্র্যাকটিসটা তুমি করে ফেলো। দেখো
সলভ করা ইজি হয় কি হয় না, কঠিন হচ্ছে কিনা, কঠিন লাগছে কিনা। সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে অন্য কোনো লেকচারে, অন্য কোনো একটা চ্যাপ্টারে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।